কথার ছায়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় জয়দীপ, আজকের রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছিলেন, মা বারবার উঠে জল খাচ্ছিলেন। যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। 3 বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো। ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা দুর্ভাবনা সব মিলিয়েই দুজনে একেবারে বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারী হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকু হয় না জানো। ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড় জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলেই গেছি। অথচ দেখো, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার একটা দুর্নাম ছিলই। পাশের ঘরে সব যখন চুপচাপ হয়ে গেল, বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা জেনেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে। কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে। তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটাও আমার এরকম ভাবেই জেগেই কেটেছিল। তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভেবেছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ। 25শে ডিসেম্বরের রাতে এলিয়ট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার উপর অত্যাচার করেছে তাদের তিনি ঠিকমতো চিনতেই পারেননি। আশা করেছিলাম, কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না। একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু তুমি সে রাতে বিল্টুদের বাড়িতে চলে গিয়েছিলে। আফতাব, ববি আর বিল্টু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল। বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায়ই নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছি, সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করছে, এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয়। বিশ্বাস করতে চায় না মানুষ। তাই আশা করেছিলাম হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে। 3 বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব। পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে। কিন্তু সেসব কিছুই হলো না। আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে তুমি যে সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে, সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই। প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন, আর সেজন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন। কাল সাজা ঘোষণা। উকিলের কাছে শুনেছি সবচেয়ে কম সাজা হলে সেটা হবে 10 বছরের জেল, বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা নেই। তবে ফাঁসি হবে না। গত 3 বছর ধরে তুমি জেলে আছো। আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু কিছু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি। একটাই কারণে, যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো, আসলে তখন এই কথাগুলোকে মনে করলে তোমার খারাপ লাগবে, নিজেকে অপরাধী মনে হবে। তাই আমি কিংবা তোমার বাবা মা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথাগুলো বলতাম না। ওরা হয়তো আজও বলবেন না, সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব।
কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী। তাই আমার আর কোনো দ্বিধা নেই। আমি কথাগুলো তোমাকে বলতে চাই, আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি। তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, বাবুয়া তখন 3 বছরের, পাড়ার মন্টেসরি স্কুলে পড়তো। সেই বছরই ওর বড় স্কুলে ভর্তি হওয়ার কথা। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট আগাস্টিনে ভর্তি করার। বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, সেন্ট আগাস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে? আমি বলেছিলাম, এখন টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে, উকিলের পেছনে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। তুমি বাড়ি এসো, তারপর স্কুল চেঞ্জ করে দেব। সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ। বাবুয়াকে সেন্ট আগাস্টিন নেয়নি। বাবুয়ার কোনো দোষ নয়, তোমার জন্য। ইন্টারভিউয়ের দিন বাবা কেন আসেনি জিজ্ঞেস করায় আমি সত্যি কথাই বলেছিলাম। তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না, এতে অন্য বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ ততদিনে পাড়ায় যে মন্টেসরি স্কুলটাতে ও পড়তো সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই। স্মার্ট ঝটপটে বাচ্চা, ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশোনা জানার দরকার তার সবটাই জানে। তবুও কোনো স্কুল ওকে নেবে না, কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দী। আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে? ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল। ম্যানেজিং কমিটির সঙ্গে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো। না হলে হয়তো তোমার ছেলের আর স্কুলে পড়াই হতো না। টাকা পয়সার অভাব আমাদের কখনো হয়নি, কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই। তাছাড়া আমারও তো একটা চাকরি আছে, ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি, তাও আবার কেন্দ্রীয় সরকারের। তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত। তবে চাকরি না গেলেও অফিসে যাওয়াটা আমার কাছে এখন একটা দুর্বিষহ অভিজ্ঞতা। অফিসের প্রতিটা লোক আমার দিকে সহানুভূতির চোখে তাকায়। দেখতে ভালো বলে আমার মনে অল্প একটু অহংকার ছিল, এখন মনে হয় সেটা আসলে অভিশাপ। হ্যাঁ, এমনই সুন্দর দেখতে বউ যে তার স্বামী সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে মাঝ দুপুরে ধর্ষণ করে। আমার মতন মেয়েকে তো সবাই করুণাই করবে, তাই না? তবে শুধু করুণাই নয়, তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ উপভোগের ইচ্ছেও থাকে। অনেকেই, বিশেষ করে পুরুষ কলিগরা, ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কী করেছিলে, মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে, কেমন লেগেছিল তোমার। ওদের ওই আভাসে ইঙ্গিতে জানার ইচ্ছেটা বুঝে আমার গা ঘিন ঘিন করে। কিন্তু কিছু তো করার নেই, তাই চুপ করে সব সহ্য করে যাই। চাকরি আমাকে করতেই হবে, কারণ বাবুয়াকে আমার মানুষ করতে হবে। তোমাকে বিয়ে করার সময় আমার বাড়ি থেকে আপত্তি ছিল। তারপর বাবুয়া হওয়ার পর নাতির মুখ দেখে মা বাবা দুজনেই গলে গেলেন। কিন্তু তোমাকে এতদিন বলিনি, যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন ও বাড়িতে আর না যাই। আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধে হবে। সেদিন অবশ্য আমি খুব জোরের সঙ্গে বাবাকে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই, ও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না। বাবা নিশ্চয়ই নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন আমার আশা কতখানি অলিক, তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছো তাই যেন হয়। তারপর থেকে আমি আর একদিনের জন্য শ্যামবাজারের বাড়িতে যাইনি। গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিল। আমি কিছুই বলতে পারিনি। আমি জানি আমি আর কোনোদিনই শ্যামবাজারে যেতে পারবো না। অবশ্য শুধু আমার মা বাবারই দোষ দেব কেন, তোমার আত্মীয় স্বজনরাও তো আমাদের খোঁজ খবর নেওয়া ছেড়েই দিয়েছেন। তুমি গ্রেপ্তার হওয়ার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বয়ে গিয়েছিল। টিনা মাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কী তুমি করেছো সেটা জানতে। অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন,
কেউ কেউ আবার ওই মহিলার সঙ্গে তোমার অনেক দিনের অবৈধ সম্পর্ক আছে এমন ইঙ্গিতও করেছেন। মা ঘর থেকে বেরোতে চাইতেন না, বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ওদের সব প্রশ্নের সব সহানুভূতি আমাকেই মাথা পেতে নিতে হতো। এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব, ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তবে গত সোমবার রায় বেরিয়ে যাওয়ার পর আর একবারও ফোন বাজেনি। মনে হচ্ছে ওরা আর আমাদের সাথে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না। নিরাপদ মনে করছেন না তোমাদের ৮ নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরাও। চায়না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সঙ্গে আর কথা বলেন না। ভারীটা ভাগ্যিস নিজেদের, নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো। কাজের লোকেরা অবশ্য এখনো আসছে। তবে যেদিন রায় বেরোলো, আমাদের বাসন মাজুনি কলির মা আমাকে বলেছিল, তুমি বলে এখনো এমন স্বামীর ঘরে রয়েছ, আমি হলে কবে মুখে নুড়ো জেলে দিয়ে চলে যেতাম। বাবুয়া এই সবই দেখছে, এখনো মাত্র ৬, তাই সবটা হয়তো বোঝে না, কিন্তু কিছুটা নিশ্চিত বোঝে। চুপচাপ হয়ে গেছে। পাড়ার বাচ্চারা ওর সঙ্গে খেলে না জানো। বাবুয়াও আর বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে না মোটেই। জয়দীপ, ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না। অফিসে দরখাস্ত করেছিলাম, বদলি মঞ্জুর হয়েছে। আগামী মাসের ১ তারিখে জয়েনিং। বাবুয়াকে নিয়ে চলে যাব। কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না। যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব। ওরা একা হয়ে পড়বেন জানি, কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে। আসলে বিকাশ উকিল তো বলেই দিয়েছে, ফাঁসির সাজা তোমার হবে না। তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা। কিন্তু একটা কথা জানো তো, মানুষ মরে গেলে তাকে অনেক সহজে অনেক দ্রুত অন্যরা ভুলে যায়, কিন্তু তুমি বেঁচে থাকবে, আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবুয়ার প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা। আমি হতে দেব না, হতে দিতে পারি না। তাই এই সিদ্ধান্ত নিলাম। আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার। যদি সামান্য সন্দেহ থাকতো যে হয়তো তুমি এ কাজ করনি, তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না, অপেক্ষা করতাম, প্রয়োজনে সারা জীবন। কিন্তু সন্দেহ আর আমার নেই। আমি জানি সেদিন আপ্তা, ববি আর বিল্টুর মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে। আমার ভালোবাসা কিংবা বাবুয়ার কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি। তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে। জেলের ভেতরে তো আর ভালো থাকা যায় না, তাই ভালো থাকতে বললাম না। ইতি মনিকা।